2019 সালে ইন্দোনেশিয়া তার পর্যটন খাতের বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার। আর সে বছর বাংলাদেশের প্রবাসী আয় ছিল 18 বিলিয়ন মার্কিন ডলার। মানে বুঝতে পারতেছেন, বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় হাড়ভাঙা পরিশ্রম করে এক বছরে যে পরিমাণ অর্থ আয় করেছিল ইন্দোনেশিয়াতে, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ সেখানে গিয়ে প্রায় ওই পরিমাণ অর্থ খরচ করে এসেছে। শুধু কিন্তু ইন্দোনেশিয়া না, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা কিংবা আমাদের পাশের যে ভারত, এরা কিন্তু প্রতি বছর এই পর্যটন খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। আর আমরা বাংলাদেশের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য রেখে ওই সমস্ত দেশে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করি। কিন্তু ভয়ঙ্কর খবর হচ্ছে, আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ধীরে ধীরে এই পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে উঠছে। রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে আমাদের গুরুত্বপূর্ণ একটা পর্যটন এরিয়া বান্দরবান, সেখানে কিন্তু যাওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। সেখানকার স্থানীয় যে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গ্রুপ, তারা জায়গাটাকে অস্থিতিশীল করে রেখেছে এবং সেখানে আমরা নিজেরাই নিরাপত্তা বোধ করছি না। আবার ওইদিকে সেন্ট মার্টিনকে নিয়ে নাকি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রও চলছে। মিয়ানমারের সাথে সম্পর্কের বাজে অবস্থা এবং সে দেশের সশস্ত্র গ্রুপগুলোর কারণে নিয়মিত পথে আমরা সেন্ট মার্টিনও যেতে পারতেছি না এবং ভিন্ন পথে যাওয়ার জন্য আমাদের নানা ধরনের বাধা পোহাতে হচ্ছে। এবং একটা আলোচনা শোনা যাচ্ছে যে সেন্ট মার্টিনে নাকি বাংলাদেশিদের যাওয়াটা সীমিত করে দেওয়া হবে, রাত্রি যাপন নিয়েও নাকি নানা ধরনের বিধিনিষেধ আসতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশিরা ঘোরার জন্য তাহলে দেশের ভিতরে যাবে কোথায়? তো আজকের ভিডিওতে বাংলাদেশের পর্যটন খাতের যে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ, সম্ভাবনা কিংবা বাস্তবতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার এই পুরো ব্যাপারটা খুব ভালো করে জানা জরুরি। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এরকম ঝামেলার মধ্যে আপনারা কি সেন্ট মার্টিনে ঘুরতে যাবেন নাকি পার্বত্য অঞ্চলে ঘুরতে যাবেন? তো এই কনফিউশনের মধ্যে থাকলে আপনাদের বলবো, আপনারা কিন্তু আমার মতো এই সুন্দরবন ঘুরতে চলে আসতে পারেন। তবে চাইলেই তো আর আসা যায় না। ট্রাভেলের জন্য আসলে অনেক কিছুই মাথায় রাখতে হয়, যেমন ছুটি পাবো কিনা, কোন জায়গায় ঘুরতে যাব, কোন সিজনটা ভালো হবে ইত্যাদি। তবে আমি কিন্তু প্রেফার করি সিজন অফ ট্রাভেল, মানে এখন যে সময়টা চলছে এইটাকে। কারণ এই সময় অ্যানুয়াল লিভ পাওয়া যায়, ওয়েদার ভালো থাকে এবং মোস্ট ইম্পর্টেন্ট এই সিজনে গোজায়ানে পাওয়া যায় অনেক অনেক ডিলস অ্যান্ড অফার্স। তাই ঘোরাঘুরিতে আমার পছন্দ গোজায়ান। গোজায়ান থেকে আপনি ট্রাভেলের জন্য ফ্লাইট বুকিং দিতে পারবেন, হোটেল বুকিং দিতে পারবেন, কিভাবে যাবেন, কোথায় যাবেন ইত্যাদি প্ল্যানও করতে পারবেন ঘরে বসেই। তাই এই সিজন অফ ট্রাভেলে আপনার ঘোরাঘুরিকে রিল্যাক্সড রাখতে আমার মতো লিমিটলেস পানি করে ফেলুন গোজায়ানের সাথে। তো এবার আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। দেখো, শুরুতেই প্রশ্ন হচ্ছে যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড কিংবা শ্রীলঙ্কার কথা বললাম, বাংলাদেশে ওইসব দেশের মতো এমন কিছু আছে কিনা যেটা দেখতে বিদেশ থেকে মানুষ আসবে? আপনি হয়তো এই জায়গায় এক কথায় না করে দিবেন, তবে পর্যটনকে যদি একটা পণ্য হিসেবে বিবেচনা করি তবে বাংলাদেশে এমন অনেক কিছুই আছে যেগুলো দেখার জন্য বিশ্বের মানুষ আগ্রহ নিয়ে বসে থাকার কথা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাগুলো নিয়ে প্রপার ব্র্যান্ডিং নাই। দেখেন, বাজারে একই মানের অনেক পণ্য আছে কিন্তু কোনো পণ্য বেশি চলে আবার কোনোটা কম চলে। কেন? ব্র্যান্ডিংয়ের জন্য। বিজনেস বিষয়ের বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে পণ্যের কোয়ালিটি দিয়ে বেশি দিন বিজনেস করা যায় না। লং টার্মে বিজনেস করতে হলে আপনার কোম্পানিকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হয়, এরপরে মানুষ নিজের আগ্রহ থেকেই ওই ব্র্যান্ডের পণ্য কিনবে। ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। যেমন আইফোন, মোবাইল ফোন হিসেবে আইফোনে যা যা আছে অন্য ফোনগুলোতেও কিন্তু তাই আছে। কোয়ালিটির দিক থেকে স্যামসাংয়ের দামি ফোনগুলো কিন্তু আইফোনের চেয়ে কোনো অংশে কম না, কিন্তু মানুষের মুখে মুখে আইফোন ঘুরে বেড়ায়। আইফোনের ব্র্যান্ডিং এমনভাবেই করা হয়েছে যে মানুষ আইফোন ইউজ করাটাকে একটা ক্লাস হিসেবে বিবেচনা করতে শুরু করেছে। কারো হাতে আইফোন থাকলে তার কনফিডেন্স হাই হয়ে যায়, কারণ ব্র্যান্ড ভ্যালু। সো মানুষ আইফোন কিনে ব্র্যান্ড ভ্যালুর জন্য। আপনার কি মনে হয় আইফোন নষ্ট হয় না? ম্যাকবুক নষ্ট হয় না? হয়, কিন্তু ব্র্যান্ড এমন জায়গায় চলে গেছে মানুষ জাস্ট 2 দিন অ্যাপলের কোনো ডিভাইস ইউজ করেই তার সুনাম করা শুরু করে। মানে অন্য একটা জিনিসের সুনাম করে সে এইটা বোঝাতে চায় যে সে এটা ইউজ করে, আর এর চেয়ে ভালো সার্ভিস দিলেও অন্য কোনো ডিভাইস নিয়ে কেউ কথা বলে না। তো এরকম অনেক জিনিসই কিন্তু আছে যেটা আসলে ব্র্যান্ডিং এর জন্য পুরো পৃথিবী বিখ্যাত। সেই জায়গা থেকে বলবো যে ইন্দোনেশিয়ার সুন্দর সুন্দর পাহাড়ি দ্বীপ আছে, নেপালের এভারেস্ট আছে, এদিকে বাংলাদেশের আছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে বিশ্বের হিংস্রতম এবং সুন্দর প্রজাতির বাঘের দেখা পাওয়া যায়। এইটা কিন্তু সাধারণ কোনো কথা না। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের এখানে বাঘ দেখানোর লোভ দেখিয়েই আমন্ত্রণ করা সম্ভব। ওদিকে আবার আমাদের আছে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত, পুরো সমুদ্র তীর বালুকাময়, আর এরকম লম্বা মহিষমানযুক্ত সমুদ্র সৈকত পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এই দুইটা জায়গার ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন আছে, আমরা এই রিকগনিশনটাকেও ইউজ করতে পারি না, এইটার প্রপার ব্র্যান্ডিং করতে পারিনি। দেখেন, নেপাল ছোট্ট একটা দেশ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এবং বৃহত্তম পর্বতমালা হিমালয় এইখানে অবস্থিত। আপনার কি মনে হয় প্রতি বছর লাখ লাখ মানুষ নেপালে যায় শুধুমাত্র এই দুইটা জিনিস দেখতে? না, এই দুইটা জিনিসকে কেন্দ্র করে নেপালের নানান রকমের অ্যাক্টিভিটিস আছে, যেমন ক্যাম্পিং করা যায়, বাঞ্জি জাম্পিং করা যায়, প্যারাসিলিং করা যায় ইত্যাদি। মানুষ এই নানান রকম
অ্যাক্টিভিটিস করতে সেখানে যায়। বলতে গেলে আমাদের সুন্দরবন এবং কক্সবাজার কেন্দ্রিক এমন ইনোভেটিভ কিছুই নাই। মানুষ কক্সবাজারে যায়, সমুদ্রের পাড়ে বসে থাকে, সামুদ্রিক মাছ খায়, চলে আসে। এই সাধারণ কাজটুকু কিন্তু বিশ্বের যে কোনো সমুদ্র সৈকতে করা সম্ভব। বিদেশিরা এখানে এইটুকু করতে কেন আসবে? আবার সুন্দরবনের মতো একটা ডেঞ্জারাস জায়গায় মানুষ রিল্যাক্স ট্যুর দিতে আসে, আর আমার মতো এরকম লঞ্চে বসে বসে চারপাশ দেখে। অথচ বনের ভেতরে রোমাঞ্চকর ফিলিং নিতে কিন্তু সীমিত পরিসরে পরিকল্পনা করে অ্যাডভেঞ্চার টাইপ কিছু করা যেতে পারতো। যেমন আমি একটা আইডিয়া শেয়ার করি, বনের যে অংশে রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করে এবং হরিণ শিকার করে সেই অংশে সীমিত পরিসরে এমন টাইপের কিছু মজবুত কটেজ বানানো যায় যেটা বাইরে থেকে দেখতে জঙ্গলের মতোই লাগবে, কিন্তু ভেতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে। এরকম কটেজ থাকবে একটা বা দুইটা, যেখানে দিনে সর্বোচ্চ 8 থেকে 10 জন মানুষ থাকতে পারবে, যারা ওখান থেকে সরাসরি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখবে। তো এইরকম কিছু করে বিদেশিদের সামনে এইটার প্রপার ব্র্যান্ডিং করতে পারলে তারা উচ্চ মূল্য পরিশোধ করে আগে থেকে স্লট বুকিং দিয়ে সুন্দরবনের বাঘ দেখতে আসবে। মানে বিশেষ কিছুর আকর্ষণ তৈরি করতে না পারলে কেন বিদেশিরা এখানে ডলার খরচ করতে আসবে? কিন্তু কোনো পরিকল্পনাতেই পর্যটন নিয়ে সেইভাবে কাজ করা হয়নি। দেখেন, সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু ট্রাভেল ব্লগার ভিয়েতনাম সফর করেছেন। তাদের মাধ্যমে ভিয়েতনামের কয়েকটা টুরিস্ট প্লেস দেখলাম। পাহাড়ের মধ্যবর্তী নদী, সেখানে নৌকা চালাচ্ছে দেশি বিদেশি নানান পর্যটক। আহামরি সুন্দর কিছু আমার কাছে মনে হয়নি, বরং ওইটার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর আমাদের বান্দরবানের সাঙ্গু নদী, রাঙামাটির কাপ্তাই লেক ইত্যাদি। এখানেও নৌকা চালানো যায়, কিন্তু এসবের বৈশ্বিক ব্র্যান্ডিং নাই, বিদেশি পর্যটকও নাই। দেখেন, যেসব মানুষ ঘুরতে বের হয় সবাই কিন্তু অতি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বের হয় না, তারা সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী হতে চায়। ইংরেজি নববর্ষ উদযাপন কেন্দ্রিক বিশ্বের বিভিন্ন দেশে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানুষ বছরের শেষ সূর্যাস্ত এবং বছরের প্রথম সূর্যোদয় দেখার জন্য সেসব স্থানে ভিড় করে। লন্ডন, প্যারিস কিংবা সিডনিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যায় জমকালো এই আয়োজনের সাক্ষী হতে। আমাদের কুয়াকাটা কিন্তু এমন এক সমুদ্র সৈকত যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই জায়গা থেকে দেখা যায়, এবং যেইটা দেখার জন্য প্রতি বছর ইংরেজি নববর্ষে বলা যায় নিজের গর্জেই প্রায় 100 জনের মতো বিদেশি পর্যটক আসে। সেই সাথে বছরের শেষ সূর্যাস্ত দেখার জন্য কক্সবাজারে ভিড় করে প্রায় কয়েক হাজার বিদেশি পর্যটক, কিন্তু এই দুইটা জায়গার একটাতেও কোনো আইকনিক উদযাপন নাই। বিদেশিদের জন্য সকল সুযোগ সুবিধা সম্পন্ন এক্সক্লুসিভ জোন নাই। যদি এসব থাকতো তবে বিদেশিদের সংখ্যা কয়েক গুণ থেকে কয়েক হাজার গুণ বাড়ানো সম্ভব হতো। তো মানুষের সামনে কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য কিন্তু বিভিন্ন কৃত্রিম জিনিসপাতিও তৈরি করা যায়। চিন্তা করে দেখেন তো, আরব আমিরাতে প্রচন্ড গরম আর মরুভূমি ছাড়া আর কি কিছু আছে? কিছুই নাই। আর সেইখানে তারা দৃষ্টিনন্দন এমন সব ভবন বানাইছে, শহরটাকে এমনভাবে গড়ে তুলছে যেইটা দেখার জন্য লাখ লাখ মানুষ ভিড় করে। মরুভূমি ঘুরে ঘুরে দেখার জন্য মানুষ টাকা খরচ করবে, এইটা কেউ কখনো ভেবেছে? অথচ সেই মরুভূমিতে উট এবং ঈগলের সংযোজনের মাধ্যমে এমন এক ব্র্যান্ডিং তারা করেছে, মানুষ মরুভূমিতে তাদের পোশাক পরে হাতে ঈগল নিয়ে ছবি তুলতে সেখানে যায়। মরুভূমির ভেতরে গাড়ি চালানো অনেক কষ্টের এবং চ্যালেঞ্জিং, এইটাকে তারা এমনভাবে প্রেজেন্ট করেছে যেন আপনাকে এখন ওইটার ফিল নিতে ওইখানে যাওয়া লাগবে। মানে নাই জিনিস থেকে তারা পর্যটন বিক্রি করছে, এবং এর ফলস্বরূপ 2022 সালে প্রায় 1.5 কোটি মানুষ আরব আমিরাত ভ্রমণ করেছে। 2024 সালের মধ্যেই সে দেশে পর্যটন খাতে কর্মসংস্থান তৈরি হবে প্রায় 8 লাখ মানুষের, এবং 2030 সালে তাদের দেশে পর্যটকের পরিমাণ গিয়ে দাঁড়াবে 4 কোটিতে, এবং তারা আয় করতে চায় এখান থেকে 450 বিলিয়ন দিরহাম। মানে জাস্ট পারফেক্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। আর আমাদের বান্দরবানে আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা পড়ে আছে, উঁচু পাহাড় পড়ে আছে, দুর্গম অঞ্চলের নিগোষ্ঠীদের গ্রাম পড়ে আছে। এগুলোকে চ্যালেঞ্জ এবং রোমাঞ্চকর হিসেবে তুলে ধরে ব্র্যান্ডিং আমরা করতে পারি না, মানে করতে চাই না, কারণ এ নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নাই। অথচ মধ্যপ্রাচ্যের তেল শেষ হয়ে গেলে এই পর্যটন দিয়েই তাদের অর্থনীতি সামাল দেবে বলে তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে। দেখেন, মানুষের সামনে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করেন সেটাই গুরুত্বপূর্ণ। সেই সাথে কেউ ঘুরতে আসে, তার সামনে কি কি জিনিস হাজির করা হয় সেটাও গুরুত্বপূর্ণ। এখন মানুষ কিন্তু প্যাকেজ চায়, যেখানে একসাথে তারা অনেক কিছু করতে পারবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে বিভিন্ন অ্যাক্টিভিটিস চালু করলে কি বিদেশিরা ঘুরতে চলে আসবে? উত্তর হচ্ছে আসবে না, কারণ শুধু চালু করলেই হবে না, বৈশ্বিকভাবে এইটার ব্র্যান্ডিং করতে হবে। পর্যটন স্পটগুলোর যে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি সেইটা পাল্টাতে হবে। এই কাজটা করতে হবে সরকারকেই। পর্যটন থেকে ভালো আয় করে এমন সকল দেশে কিন্তু নানান উপায়ে নিজের দেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেয়। পর্যটন স্থানগুলোকে পরিচয় করিয়ে দেয়, কি কি অ্যাক্টিভিটিস আছে সেটা পরিচয় করিয়ে দেয়। সরকারিভাবে নানান ভিডিও ডকুমেন্টারি বানিয়ে এমনভাবে এসইও করে সেগুলো আপলোড দেয় যাতে ওই দেশ নিয়ে সার্চ করলে সেই সুন্দর আকর্ষণীয় জিনিসগুলোই আমাদের সামনে চলে আসে। অন্য দেশের ট্রাভেল ইনফ্লুয়েন্সারদের তারা ইনভাইট করে নিয়ে যায়, তাদের হসপিটালিটি নিয়ে, পুলিশের হেল্পফুল আচরণ নিয়ে তারা প্রচারণা করে। আর আমরা অনলাইনে আমাদের দেশ থেকে সার্চ দিলে ক্ষুধা, দারিদ্র, এই ঝামেলা ওই ঝামেলা, অমুক বিদেশি ঘুরতে এসে ধরা খাইছে, পর্যটন কেন্দ্রে অসৎ আচরণ, নিয়ন্ত্রণহীন ভাড়া ইত্যাদি ভেসে ওঠে। নানান ক্ষেত্রে অনিরাপত্তার কথা উঠে আসে, বিদেশিরা ঘুরতে এসে হেনস্থার শিকার হয়েছে এইটাও উঠে আসে।
কোথায় পজিটিভ ব্র্যান্ডিং আর কোথায় এমন নেগেটিভিটি, এইসব দেখে মানুষ কেন ঘুরতে আসবে। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় একজন ট্রাভেল ইনফ্লুয়েন্সার সালাউদ্দিন সুমন ভাই উনি চীন সফর করেছেন। চীনের প্রত্যন্ত এক শহরের রেস্টুরেন্টে খেতে বসেছিলেন তিনি, আর ওই রেস্টুরেন্টের মানুষজন ঠিকঠাক বাংলাদেশকে চিনেই না। তারপরেও বিদেশি মানুষ আসছে দেখে সালাউদ্দিন সুমন ভাইকে কিন্তু 10% তারা ডিসকাউন্ট দিয়েছে নিজে থেকেই। আর আমাদের দেশে সুযোগ পাইলে 10 টাকার জিনিস 100 টাকা রাখতে আমরা দ্বিতীয়বার ভাবি না। তো সুন্দরবনে ঘুরতে এসে একজন বিদেশি পর্যটকের সাথে আমার দেখা হয়। উনি বার্সেলোনা থেকে এসেছেন, ইতিমধ্যে তিনি 126টা দেশ ঘুরেছেন। উনাকে ঢাকা এবং বাংলাদেশ নিয়ে প্রশ্ন করাতে এবং তাদের দেশের মানুষকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোতে উনি যা বললেন তা শুনে বোঝা গেল আসলে বিদেশি মানুষ আমাদেরকে নিয়ে আসলে কি ভাবে। একটু শুনেন। সো হাউ আর ইউ ফিলিং? Very spectacular. It's beautiful. We like it very much. Thank you so much. Thank you so much. Plus, I request you to invite your people to come here to visit our country, right? It's difficult because living conditions here are very difficult. So, what's your suggestion? I think you need to make life easier for people because life here is very hard. My wife and I have been to 126 different countries. Oh my So God. we've seen a lot of important cities, but I think Dhaka is the most chaotic of all. Yeah. Exactly. And the traffic, impossible. Okay, thank you so much for visiting Bangladesh. Thank you. so Thank much. you. সত্যি কথা বলতে দেখেন, আমরা নিজেরাই কিন্তু নিজেদের দেশে নিরাপত্তা পাই না। সেটা দেখে বিদেশিরা কিভাবে আসবে? পার্বত্য অঞ্চলে ঘুরতে গিয়ে নিজেরাই সব জায়গায় নির্বিঘ্নে ঘুরতে পারি না। একটু বোকাশোকা হলে 100 টাকার জায়গায় আমরা 1000 টাকা ভাড়া দিতে স্থানীয় এবং সিন্ডিকেটের কাছে বাধ্য হই। তো বিদেশিরা কেমনে আসবে? এগুলো সরকারকে উদ্যোগ নিয়ে থামাতে হবে। নেপাল গরিব একটা দেশ, কিন্তু পর্যটকদের জন্য এতটা নিরাপদ যা অভাবনীয়। নেপালি পুলিশদের কাছে পর্যটক পরিচয় দিলে তারা আপনার উপকারে সব করতে রাজি থাকে। প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে ভাড়া নির্ধারিত করে দেওয়া আছে, কোন হোটেলে ভাড়া কেমন হবে, কোন খাবারের দাম কেমন হবে, গাড়ি ভাড়া কেমন হবে, সবকিছু কিন্তু নির্ধারিত করে দেওয়া আছে এবং এগুলো পুলিশের দ্বারা মনিটর করা হয়। আর আমাদেরটাই হিসাব করে দেখুন তো এখানে কি কি হয়। এজন্য আমাদের প্রত্যেকটা পর্যটন কেন্দ্র নিয়ে আলাদা করে প্ল্যান করতে হবে, জায়গাগুলোকে আকর্ষণীয় করে তুলতে ইনভেস্ট করতে হবে, প্রতিটি স্পট ঘোরার জন্য খরচ নির্ধারণ করে দিতে হবে যা স্বচ্ছ থাকবে একদম। সরকারের নিজের উদ্যোগে দেশীয় পর্যটন শিল্পে ব্র্যান্ডিং করতে হবে। এজন্য সরকার বিদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সারদের আনতে পারে, সরকারিভাবে ডকুমেন্টারি, বৈশ্বিক মিডিয়াতে প্রচারণা এসব করতে পারে। তবে এসব আগেই করা যাবে না, আগে জায়গাটা নিরাপদ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, তারপর মানুষকে আমন্ত্রণ জানাতে হবে। বর্তমানে যে পরিমাণ বিদেশি পর্যটক বাংলাদেশে আসে, তারা আসলে আশেপাশের দেশ ঘুরতে এসে মাঝখান দিয়ে বাংলাদেশটাও ঘুরে যায়। কেউ কেউ আসে এমন সময় যখন তার মোটামুটি বিশ্বের প্রায় সব দেশ ঘোরা শেষ, তো কোথায় যাবে সো বাংলাদেশ ঘুরে আসি। এরকমভাবে শুধুমাত্র বাংলাদেশ ঘুরতে আসে এমন পর্যটকের সংখ্যা কিন্তু খুবই কম। এইটা যাতে বৃদ্ধি পায় সেই ব্যবস্থাটা করতে হবে। কেন করতে হবে এসব? কারণ দেশীয় পর্যটকদের মাধ্যমে দেশের ভেতর মানি ট্রানজাকশন বাড়ে, ঠিক আছে, কিন্তু বিদেশি পর্যটক না আসলে দেশে বৈদেশিক মুদ্রা আসবে না, এবং বৈদেশিক মুদ্রা আয় করার একটা গুরুত্বপূর্ণ সোর্স কিন্তু এই পর্যটন শিল্প। WTTCর তথ্য মতে বর্তমানে প্রায় 150 কোটির বেশি বৈশ্বিক পর্যটক আছে এবং এই পর্যটকদের প্রায় 80% আগামী কয়েক বছর এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করবে। নিশ্চয়ই তারা নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়াতেও আসবে, যাতে করে এই রিজিয়নে ঘুরতে এসে বাংলাদেশেও ঘুরে যায়। সেইটার জন্য আমাদের কাজ করতে হবে। 2024 সালে বৈশ্বিকভাবে পর্যটন খাতের ভ্যালুয়েশন ছিল প্রায় 11 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক জিডিপির 10%, যেখানে বাংলাদেশের জিডিপিতে এর অবদান মাত্র 3% মতো। তারপরেও বেশিরভাগই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পর্যটন থেকে আসে। বিদেশি পর্যটক প্রাপ্তিতে বাংলাদেশ সবচেয়ে ভালো বছর গিয়েছে 2019 সাল। সেবার প্রায় 6 লাখের বেশি বিদেশি মানুষ বাংলাদেশ ভ্রমণ করেছিল, কিন্তু সবাই কিন্তু পর্যটক হিসেবে আসেনি এবং সঠিক দিক নির্দেশনা না থাকায় ঢাকা এবং তার আশেপাশের দিকটা ঘুরেই তারা দেশ ছেড়েছে। যেই জায়গাগুলোর ব্র্যান্ডিং দরকার আমাদের, সেই জায়গাগুলোর পূর্ণাঙ্গ খবর তারা পায়নি। এরপর করোনা সংকটের পরে আর সেভাবে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়েনি। দেশীয় পর্যটক হিসেবে আমরাও কিন্তু নানান জায়গায় ঝামেলার শিকার হয়েছে। তাই সহজ কথা, পর্যটন বাংলাদেশের জন্য একটা প্রবল সম্ভাবনাময় খাত। এই দেশে এমন কিছু গ্রাম আছে যে গ্রামগুলোই কিন্তু এক একটা পর্যটন স্পট হিসেবে তুলে ধরা সম্ভব। আর এই খাতে জাস্ট কিছু পরিকল্পনা এবং তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে আমরা এটা সুফল পাবো। এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করতে হবে ব্র্যান্ডিংয়ে। সরকারিভাবে বিদেশি পর্যটকদের ইনভাইট করতে হবে, প্রচারণা চালাতে হবে, পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের দৌরাত্ম্য কঠোরভাবে কমাতে হবে। আমাদের দেশের হোটেল খরচ, খাবার খরচ এবং পরিবহন খরচ আশেপাশের দেশগুলোর চেয়ে অনেক বেশি। এই জায়গায় একটা নিয়ম করে দিতে হবে, তাহলে আমাদের এই খাত থেকে অভ্যন্তরীণ এবং বৈদেশিক আয় বাড়বে। ইতিমধ্যে প্রায় 15 লক্ষ মানুষ সরাসরি পর্যটন খাতে জড়িত আছে। এইটা আরো বাড়ানো সম্ভব, যা বেকারত্বের অবসানে ভূমিকা রাখবে।